শক্তিশালী ভূমিকম্পে কেঁপে উঠল মেক্সিকো। রিক্টার স্কেলে কম্পনের মাত্রা 6.5। কম্পনের চোটে রাজধানী মেক্সিকো সিটিতে সাংবাদিক সম্মেলন থেকে সরাতে হলো দেশের প্রেসিডেন্টকে। ন্যাশনাল প্যালেস কাঁপতে শুরু করায় তড়িঘড়ি নিরাপদ স্থানে সরাতে হয় প্রেসিডেন্ট ক্লডিয়া শেইনবাউমেরকে। মেক্সিকোর সান মার্কোস শহর থেকে 14.8 কিলোমিটার দূরে ভূমিকম্পের উৎসস্থল। আমরা দেখেছিলাম যে বছরের শেষ দিকে 3 দিনের রাজ্য সফরে এসে সোনার বাংলা গড়ার ডাক দিয়েছিলেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। আর পাল্টা জবাব দিয়েছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। তিনি বলছেন, সোনার ত্রিপুরা, সোনার অসম, সোনার বিহার কেন হচ্ছে না, এমনই প্রশ্ন ছুড়ে দিয়েছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। এসআইআর এর শুনানি পর্ব চলার মধ্যেই দিন দুয়েক আগে রাজ্যে এসে তৃণমূল সরকারকে উপড়ে ফেলার হুঙ্কার দিয়েছেন অমিত শাহ। বলেছেন সোনার বাংলা গড়ার কথা। हम कवि गुरु की कल्पना का, विवेकानंद की कल्पना का, बंकिम बाबू की कल्पना का बंगाल बनाएंगे, सोनार बांग्ला बनाएंगे। শুক্রবার দক্ষিণ 24 পরগনার বারুইপুরে নির্বাচনী সভা থেকে অমিত শাহকে পাল্টা জবাব দিলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। দুদিন আগে দেশের স্বরাষ্ট্রমন্ত্রী এসে এখানে বলেছে আমরা সোনার বাংলা করব। তাহলে পাশে ত্রিপুরা, সোনার ত্রিপুরা হচ্ছে না কেন? সোনার আসাম হচ্ছে না কেন? সোনার বিহার হচ্ছে না কেন? চোরের মার বড় গলা হয়। দুর্নীতি মুক্ত বাংলা গড়ব, উন্নত যুক্ত বাংলা। সেই কারণে বাংলার আবার জাগরণ হবে, সোনার বাংলা হবে পশ্চিম বাংলা। যে সোনার বাংলা ছিল সেই সোনার বাংলাকে আরও উন্নত বাংলায় আমরা পরিণত করব। রাজ্য জুড়ে এসআইআর এর শুনানি চলছে। মানুষ শুনানির লাইনে দাঁড়াচ্ছেন। 14 ফেব্রুয়ারি চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশিত হবে। তারপর হবে ভোটের দিনক্ষণ ঘোষণা। কিন্তু এখন থেকেই রাজনৈতিক বাকযুদ্ধ চরমে। বিজেপি শাসিত মধ্যপ্রদেশের ইন্দোরে দূষিত জল পান করে বেশ কয়েকজনের মৃত্যুর অভিযোগ উঠেছে। পশ্চিমবঙ্গে বিজেপির প্রাক্তন কেন্দ্রীয় পর্যবেক্ষক এবং বর্তমানে মধ্যপ্রদেশের আবাসন এবং নগর উন্নয়ন মন্ত্রী কৈলাস বিজয়বর্গীয়র বিধানসভা এলাকায় এই ঘটনা ঘটেছে। ইন্দোরের ঘটনার প্রসঙ্গ টেনে তীব্র আক্রমণ শানিয়েছেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক। মধ্যপ্রদেশে জল খেতে গিয়ে 11 জনের মৃত্যু। একটা মানুষকে বেঁচে থাকতে তার পানীয় জল প্রয়োজন। সেই পানীয় জল যে বিজেপির ডবল ইঞ্জিন সরকার দিতে পারে না, সেই বিজেপির গণতন্ত্র আর মানুষের অধিকার নিয়ে কথা বলার কোনো মৌলিক অধিকার নেই। মালদার চাঁচলের সভা থেকে পাল্টা নিশানা করলেন শুভেন্দু অধিকারী। বিহারে নীতিশ কুমারজির নেতৃত্বে জল জীবন মিশনে নলে জল এসেছে, আর মালদা জেলায় বড় একটা জায়গা আর্সেনিক যুক্ত। আপনারা জল পেয়েছেন নলে? নল আছে, নল আছে, নল আছে, নল আছে, জল নাই, তাই তো? এদেরকে তাড়াবেন না। ইন্দোরের ঘটনা নিয়ে এক্স হ্যান্ডেলে পোস্ট করে আক্রমণ শানিয়েছেন রাহুল গান্ধীও। কংগ্রেস সাংসদ লিখেছেন, ইন্দোরে জলের বদলে বিষ ছড়ালো আর প্রশাসন গভীর ঘুমে মগ্ন। ঘরে ঘরে শোক, গরিব মানুষ অসহায়, তার উপর ঔদ্ধত্যপূর্ণ মন্তব্য করছেন বিজেপি নেতারা। ঘটনার জন্য দায়ী আধিকারিক ও রাজনীতিকদের বিরুদ্ধে তদন্ত কবে হবে? বিশুদ্ধ জল কোনো অনুগ্রহ নয়, এটা জীবনের অধিকার। আর এই অধিকারকে হত্যা করার জন্য দায়ী বিজেপির ডাবল ইঞ্জিন সরকার, বেপরোয়া প্রশাসন এবং অসংবেদনশীল নেতারা। অভিজিৎ চৌধুরী, সোমনাথ মিত্র ও কৃষ্ণেন্দু অধিকারীর রিপোর্ট, এবিপি আনন্দ। বিধানসভা ভোটের দামামা বেজে গেছে, আর তার মধ্যেই সমহিমায় ফিরেছেন অমিত শাহের সফরেই দিলীপ ঘোষ। এবার বর্তমান রাজ্য সভাপতির সঙ্গে জুটি বেঁধে গোটা মাস জুড়ে ব্যাক টু ব্যাক সভা করবেন বিজেপির প্রাক্তন রাজ্য সভাপতি। বিজেপি সূত্রে খবর, কোথায় কোথায় সভা হবে ঠিক হয়ে গেছে তাও। আর এরই মধ্যে এবার সল্টলেকের বিজেপি দফতরে কেবিন পেলেন দিলীপ ঘোষ। অমিত শাহর সঙ্গে একান্ত সাক্ষাতের পর থেকেই পুরনো ফর্মে দিলীপ ঘোষ। আর এবার একেবারে কোমর বেঁধে ভোটের ময়দানে নামতে চলেছেন বিজেপির সফলতম রাজ্য সভাপতি। 6 জানুয়ারি থেকে শ্রমিক ভট্টাচার্যের সঙ্গে জুটি বেঁধে একের পর এক কর্মসূচি করবেন দিলীপ ঘোষ। উত্তরের কোচবিহার, জলপাইগুড়ি, আলিপুরদুয়ার থেকে শুরু করে দক্ষিণের ব্যারাকপুর, রানাঘাট এবং অত্যন্ত তাৎপর্যপূর্ণভাবে নিজের পুরনো সংসদীয় এলাকা মেদিনীপুরে সভা করবেন দিলীপ ঘোষ। জানুয়ারি মাসে এমন একাধিক সভা করার কথা থাকলেও ফেব্রুয়ারি মাসে দিলীপ ঘোষকে নিয়ে আলাদা প্রচার কৌশল নিচ্ছে বিজেপি। ফেব্রুয়ারিতে পিকনিক,
চা চক্র, উঠোন বৈঠকের মধ্যে দিয়ে প্রচার করবেন দিলীপ ঘোষ। এদিকে সল্টলেকে বিজেপির দফতরে এবার আলাদা ঘর পেলেন দিলীপ ঘোষ। কলকাতায় থাকলে এবার থেকে রোজই সল্টলেকের দফতরে বসবেন তিনি। দলের সঙ্গে দূরত্ব, রাজ্য সরকারের তৈরি জগন্নাথ মন্দিরের উদ্বোধনে উপস্থিত থাকা, শহরে অমিত শাহর মেগা বৈঠকের দিন জামাই ষষ্ঠী খাওয়া, এসবই এখন অতীত। রাজ্য রাজনীতির টি-20 পিচে ফের ফর্মে দিলীপ ঘোষ। আর এদিন ওয়ান ম্যান আর্মি তত্ত্ব নিয়ে ইঙ্গিতপূর্ণ বক্তব্য শোনা গেল তার গলায়। কোনো পার্টি কোনো একজনের ব্যক্তির উপরে চলতে পারে না, তো বাকিরাও আছেন। আজকে হ্যাঁ, কিছু প্রমিনেন্ট ফিগার থাকে যাদের অভিজ্ঞতা বেশি, যাদের পরিচিতি বেশি, তাদের তো গুরুত্ব দিতেই হবে। কিন্তু একজন দুজন পশ্চিমবাংলার মতো এত বড় রাজ্য জিতিয়ে দেবে, সেটা সম্ভব নয়। উনি যার দিকে আঙুল তুলেছেন সেটা তার দলেরই নেতা। আমি তাদের ঘরোয়া কন্দল নিয়ে কিছু বলতে চাই না। তারা ওই জন্যই তো বললাম, সকালে এক বিজেপি, বিকেলে এক বিজেপি, দুপুরে আর এক বিজেপি। তো বিজেপি নিজের ঘর সামলাতে পারে না, তাদের সবাই নেতা, সবাই স্বপ্ন দেখে বাংলা দখল করার। তো ইনি ওনার বিরুদ্ধে বলবেন, উনি ওনাকে টিকিট দেবেন না, এইসব তো হামেশাই হয়। সেই জন্যই বললাম, সংঘবদ্ধ তৃণমূল কংগ্রেসকে আটকানোর জন্যে এই মুহূর্তে বাংলায় কোনো রাজনৈতিক বিকল্প নেই। বুধবার যোগ দিয়েছিলেন অমিত শাহর বিশেষ বৈঠকে। বৃহস্পতিবার সল্টলেকে বিজেপির পার্টি অফিসে বসে সাংবাদিক বৈঠক করেছেন। আর শুক্রবার সকালে ইকো পার্কে মর্নিং ওয়াকে আগের মতোই পাওয়া গেল দিলীপ ঘোষকে। এক একজন ব্যক্তির একটা বিশেষ পরিচিতি থাকেই, জায়গা থাকেই, কিন্তু পার্টিও এক্সপেরিমেন্ট করে যে কাকে দিলে কিভাবে হবে। তখন তার ইলেকশন লড়তে হয়নি, পার্টি ভেবেছিল যে বিভিন্ন মুখকে আমরা একবার করে প্র্যাকটিস করি, তাদের সামনে আনি, মানুষ কীভাবে রিয়াক্ট করে। তো সেটা দেখার পরে তারা ডিসিশন জানিয়েছেন ইলেকশন এখন যে সবাইকে নিয়েই লড়তে হবে, লড়াতে হবে। আমার মনে হয় সেই প্রক্রিয়া চলেছে। হুমায়ুন কবিরের নতুন দল কি তৃণমূলের ভাগের মুসলিম ভোট কেটে বিজেপির সুবিধে করে দেবে? এই নিয়ে গত 2 সপ্তাহে রাজ্য রাজনীতিতে কম চর্চা হয়নি। এদিন এ নিয়েও ইঙ্গিতপূর্ণ মন্তব্য করেছেন দিলীপ ঘোষ। গতবারে আইএসএফ নিয়েও এরকম চর্চা আপনারা করেছিলেন, ভোট কাটবে, কি হলো পরিণাম? কিচ্ছু হয়নি। আমার মনে হয় কোনো না কোনো পার্টির সঙ্গে সেটিং হবে। আই পর্যন্ত নিজের এলাকার বাইরে হুমায়ুন কবির বেরোননি। ওনার পার্টির কি ভবিষ্যৎ হবে, কি চান, উনি তো সকালে এরকম বলেন, বিকালে এরকম বলেন, তার স্ট্যান্ড পয়েন্টও ঠিক নাই। অলরেডি উনি মাসখানেক হয়নি, তার মধ্যে অনেক কিছু কথা বলেছেন, সেটা করেননি। 10 লক্ষ যদি জোগাড় করতে পারেন, নিঃসন্দেহে একটা বড় শক্তি হিসেবে উঠে আসবে। দিলীপ বাবু নিজেরই প্রাসঙ্গিকতা হারিয়েছে বিজেপির কাছে, কারণ ওয়েটিংয়ে আছেন তিনি। নিজের কথাটা মানুষকে আগে পরিষ্কার করুন। ওনাকে আমাকে নিয়ে এত চিন্তা করার দরকার নাই। আমি নওশাদ না, আমি বাংলার রাজনীতিতে দিলীপ বাবুর থেকে অনেক আগে থেকে রাজনীতিতে আছি। দিলীপ ঘোষ বাচালতা বেশি করে, এই বাচালতার কোনো জবাব হয় না। দিলীপবাবু এখানে একটা সত্য কথা বলে ফেলেছেন যে আইএসএফকে নিয়ে আলোচনা হয়েছিল, কি ঘটেছে, অর্থাৎ এবারও আর কিছু ঘটবে না যতই যাই হোক। কিন্তু দিলীপবাবু ওনার দলের নেতাদেরই প্রশ্ন করুন, তাদেরই তো প্রচ্ছন্ন মদতে হুমায়ুন কবির আজকে এই জায়গায় লাফালাফি করছেন। সেই প্রচ্ছন্ন মদত দেওয়াগুলো বন্ধ করুন। এই খেলাটা তো তারা খেলছেন, সব জায়গায় খেলেন। বিহারেও আমরা দেখিয়েছি বিভিন্ন ফোর্সকে নেমে ভোট কাটার খেলা খেলেন, এখানেও ভোট কাটার খেলা চেষ্টা করছেন। কিন্তু ভুলে যাচ্ছেন এটা বাংলার মাটি, এখানে ওই সব খেলার, ওই চিত্রনাট্যের কোনো দাম নেই। ওই চিত্রনাট্যগুলো বস্তা পচা চিত্রনাট্য। এখানে বাংলার মাটি শক্ত ঘাঁটি, ওসব করে লাভ হবে না। সব মিলিয়ে নতুন বছরে দিলীপময় রাজ্য রাজনীতি। রঞ্জিত সাও, শিবাশিস মৌলিক, সৌমিত্র রায়, এবিপি আনন্দ। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে।